আমি অস্বীকার করব না, আমাদেরও রাজনীতিতে কিছু ভুল আছে, কিছু জনগণের একটা অংশ আমাদের উপর বিরক্ত, অন্য দলগুলো বিরক্ত। আমরা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে তীব্র দ্বন্দ্বে জড়িয়েছিলাম, ওনারাও আমাদের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে, আমরাও জড়িয়েছি, এবং প্রশাসনটা তাদের সাজানো ছিল। ভোটের হিসাবেও জাতীয় পার্টির এবার ফলাফল একদমই চমকে ওঠার মতো 0.89% ভোট পেয়েছে জাতীয় নির্বাচনে। এই ভোটের মধ্যে দিয়ে আসলে জাতীয় পার্টির বিলুপ্তির দিকে যাচ্ছে কিনা দল হিসেবে? না, আমি সেটা মনে করি না। প্রথম হচ্ছে যে আমরা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে তীব্র দ্বন্দ্বে জড়িয়েছিলাম, ওনারাও আমাদের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে, আমরাও জড়িয়েছি, এবং প্রশাসনটা তাদের সাজানো ছিল। সাজানো প্রশাসনে ইঞ্জিনিয়ারিং করে আমাদের এই ফলটা করা হয়েছে। রংপুর সদরে জিএম কাদের 20,000 ভোট পেয়েছিল। 91 সালে জাতীয় পার্টি ফলে 1,05,000 ভোট পেয়েছিল। আমার আসন সুন্দরগঞ্জে আমরা এখন পর্যন্ত 7 বার এমপি হয়েছিলাম, এবার ভোট পেয়েছি 33,000। এবং আমাদের এজেন্ডা বলেছে, তারা কোনো সময় পেয়েছে যে কখনো লাঙ্গলের ভোটগুলো আরেক মার্কায় দেওয়া হচ্ছে। আমি যেহেতু 5টা ভোট করেছি, আমি জানি প্রশাসন চাইলে এগুলো সবই করতে পারে। 18 সালে হয়েছে, ওই স্কেলে না হলেও জাতীয় পার্টির ক্ষেত্রে এবার এটা হয়েছে। জাতীয় পার্টির ভোট একবার ছিল 16% 96 সালে। মহাজোটের কারণে এটা 3%, 5%, 7% ছিল। এটা কখনো 1% নিচে আসতে পারে না। 1% নিচে আনা হয়েছে কেন? সেন্ট্রালের জায়গা থেকে যদি আপার হাউস হয়, ওখানে 100 সিট থাকে, 1% থাকলে একটা দল একটা আসন দাবি করতে পারে। ওই যে একটা আসন যেন দাবি করতে না পারে, যেন 1% নিচে নামাতে হবে। এখন আবার আপার হাউস হচ্ছেই না, যে আশঙ্কা থেকে জাতীয় পার্টিকে এটা করা হলো। এটা সম্পূর্ণ ইউনূস গভর্নমেন্ট ইমিডিয়েটলি হচ্ছে না আর কি, মনে হচ্ছে আর কি নাও। ওই জন্য আমরা মনে করি অবশ্যই আমাদের রিলেভেন্সি, গুরুত্ব সবই ঠিক আছে। এই ভোটে জাতীয় পার্টির অসম্ভব জনপ্রিয় এমপিরা তৃতীয় পজিশন, সব জায়গায় আমাদের তৃতীয় করা হয়েছে। রংপুর সদরে তৃতীয়, সুন্দরগঞ্জে আমি। এটা কি করা হয়েছে না জাতীয় পার্টির ভূমিকা গত 17 বছরে, সেটির কারণে আসলে জনগণ জাতীয় পার্টি থেকে সবকিছুর একটা কোর ভোট ব্যাংক থাকে। এই কোর ভোট ব্যাংকে চিট ধরে না। নোয়াখালীতে বিএনপির চিট ধরবে না, বগুড়ায় চিট ধরবে না, গোপালগঞ্জে এত কিছুর পরে আওয়ামী লীগ কি ভোট করলে 5টা আসনে আওয়ামী লীগ জিততো। এরকম জাতীয় পার্টি কিছু 3টা আসনে জিততো আর কি। ওরকম জাতীয় পার্টি কিছু কোর আসন আছে। আর এটা যে আপনার 18 সালে যে বিএনপির সাথে করা হয়েছে, 5টা আসন পেয়েছিল বিএনপি, তাই না? জামাত একটা আসন পায়নি। এবার জামাত 70টা আসন পেল, 18 থেকে 24। তার মানে ওটা খুব ভ্রান্ত ভোট ছিল। যদি ওটা ভ্রান্ত ভোট হয়ে থাকে, এবারও কিছু কিছু ক্ষেত্রে ভ্রান্ত হতে পারে। তবে হ্যাঁ, আমি অস্বীকার করব না, আমাদেরও রাজনীতিতে কিছু ভুল আছে, কিছু জনগণের একটা অংশ আমাদের উপর বিরক্ত, অন্য দলগুলো বিরক্ত। তবে এটা কখনো এত কমে নামতে পারে না। বাংলাদেশের ভোট কখনো এই ট্রেন্ডসে হয় না। দ্বিতীয় যে ইস্যুটা আপনি আসছেন, এই সংস্কার, এই প্রোক্লেমেশন, এই অর্ডিন্যান্স, জুলাই আদেশ, জুলাই গণভোট অর্ডিন্যান্স, এগুলোর ক্ষেত্রে প্রথম হচ্ছে আকাঙ্ক্ষাটা আমি সঠিক বলবো। একটা আন্দোলনের পরে সবাই সংস্কার করতে চাবে। সংস্কার করতে চাইলে সংস্কার করে ফেলতে পারত, গণপরিষদ করে, বা 7, 8, 10, 20 তারিখে, অথবা আগস্ট মাসে সরকার পতন হলো, 3 মাস 2 মাসের মধ্যে এগুলো ইমপ্লিমেন্ট করে ফেলা যেত। কনস্টিটিউশনাল ঘাটতি থাকলেও করে ফেলা যেত। কিন্তু আপনি কিন্তু এগুলোকে সংস্কার করে আবার কনস্টিটিউশনে নিয়ে আসলেন, এনে কনস্টিটিউশনের আন্ডারে অর্ডার দিলেন অথবা অর্ডিন্যান্স দিলেন। রাষ্ট্রপতি লেজিসলেটিভ বডি না, রাষ্ট্রপতি হচ্ছে এক্সিকিউটিভ হেড। আর্টিকেল 65 অনুযায়ী দেয়ার উইল বি এ পার্লামেন্ট অ্যান্ড দ্য লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য কান্ট্রি অর স্টেট শ্যাল বি ভেস্টেড টু দ্য পার্লামেন্ট, নট রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি কখন করবে? খুবই এমার্জেন্সি সিচুয়েশন, যুদ্ধ ঘোষণা করতে হবে, ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট, যখন নাই, অথবা পার্লামেন্ট সেশনে নাই। সেটাই তো গত 1.5 বছর ধরে ছিল। এখন সেটাতে আমি আসছি, সেখানে লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে আপনি যেটা সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে, সংবিধানকে টাচ করবে, এটা আপনি অর্ডিন্যান্স দিয়ে পারবেন না। এটারও ব্যাকগ্রাউন্ড আছে। স্যার এডওয়ার্ড কোকের সময় কিং জেমস ছিল, উনি হঠাৎ করে বললো লন্ডনে কোনো নতুন বিল্ডিং করা যাবে না। হঠাৎ করে বললো ভুট্টা থেকে আমি স্টার্স তৈরি করবো, মার তৈরি করব। এবং উনি বললো আমার ডিভাইন রাইট আছে ল করার, আমি রাজা, পার্লামেন্ট থাকা অবস্থায়। তখন স্যার এডওয়ার্ড কোক বিখ্যাত জাজমেন্ট কেস অফ প্রোক্লামেশন 1610 বললো রাজার এক্সেপশনাল ক্ষেত্রে ল মেকিং পাওয়ার থাকতে পারে, কিন্তু কমন ল বাদ দিয়ে উনি ল করতে পারবে না। ওটাই আমাদের এখানে আছে, যে পার্লামেন্ট যে আইনটা করতে পারবে না, সেই আইনটা আপনি ওই মোমেন্টে রাষ্ট্রপতি পারবে না। পার্লামেন্টে যেহেতু তখন গণভোট ছিল না, গণভোট আইন পার্লামেন্ট পাস করতে পারতো না সংবিধান অ্যামেন্ডমেন্ট না করে, সেই জন্য ওইটা যে অর্ডিন্যান্স করা হয়েছে এটা ইললিগাল এবং অসাংবিধানিক। আপনি সংসদে ছিলেন, আমার একটু জানার বিষয় যে সংবিধান এবং পার্লামেন্ট এটি আগে না জনগণের রায়টি আসলে আগে? কোনটা আসলে রাষ্ট্র কোনটাকে প্রাধান্য দেবে? তাত্ত্বিকভাবে বললে অবশ্যই জনগণের রায় আগে, কোনো সন্দেহ নেই। তাহলে হ্যাঁ ভোট বিজয় হয়েছে এবং জনগণের রায় দিয়েছে, সেটি তাহলে সংকট বা সমস্যা। আপনি গণভোটে গেলেন, সেই গণভোটটা কোথায় আছে?
গণভোটটাকে থাকতে হবে। গণভোট ছিল 15 অ্যামেন্ডমেন্টের আগে বাংলাদেশে গণভোট ছিল, সে গণভোট হচ্ছে পার্লামেন্টের আইনের পাশ হওয়ার পরে, কিন্তু পার্লামেন্ট আইনের আগে গণভোট হবে, এটা কোথায় আছে, কিভাবে আসলো? এটা তো এটি আমরা যেমন বলতে পারি না। এই যে শেখ হাসিনার পালিয়ে যাওয়া এই ধরনের সম্পত্তিটা সেটিও তো আসলে কোথাও ছিল না, সেই কারণে তো মানে সম্পত্তি অবশ্যই অনেকেই বলবে যে কোথায় আন্দোলন ছিল, কোথায় শেখ হাসিনা পালিয়ে, হ্যাঁ অনেকগুলোই সংবিধানের বাইরে হয়েছে, আবার ভোট তো 300 আসনেই হয়েছে, আবার সংসদের ক্যাপিটাল তো ঢাকাতেই হচ্ছে। চিফ ইলেকশন কমিশন নিজেকে তো চিফ ইলেকশন কমিশনারই বলছেন, চিফ জাস্টিস তো নিজেকে চিফ জাস্টিসই বলছে, এগুলো কোথায় আছে? সংবিধানেই তো আছে। তো যেখানে যেখানে আপনি সংবিধান মেনেছেন, রাষ্ট্রপতি যখন একটা আইন করলো সেটা থেকে সংবিধান মেনেই করতে হবে, কিন্তু গণপরিষদ করা যেত সেই সময়। ইউনূস স্যারের সমস্যা হচ্ছে, ইউনূস স্যার ওই সংস্থাগুলো চাচ্ছিলেন কিন্তু এটা দায় নিতে চাননি, একটা গণভোট দিয়ে একটা রাষ্ট্রপতির উপর দিয়ে উনি ঠেলে দিয়েছে। উনি চাইলে গণপরিষদ করে দিতেন সব দলকে নিয়ে, এই সংস্কারগুলো আশীর্বাদ তখনই হয়ে যেত। এখন বিএনপি ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে আসছে, তার সাংবিধানিক একটা বিতর্কের সুযোগ আছে, সে সেই সুযোগটা মেনে নিয়ে সংস্কার করবে কি না এটা তো মূলত বিএনপির উপর। তবে আমি একটা শেষ করে দিচ্ছি, তবে এটা জনগণ কিন্তু বিএনপির এই জিনিসটাকে ঠিক সঠিকভাবে দেখবে না। জনগণ অনেকটা মনে করতে পারে যে বিএনপি কিছুটা বিট্রে করছে ভোটের জন্য, এটা মনে করতে পারে।